যেটা সবচেয়ে বড় জায়গা কিছুদিন আগে বা এখন যেটা দেখতেছি LGBTQ যেটাকে সমিডিয়ান গে এই বিষয়টা ডে বাই ডে বয়ে আসতেছে বিভিন্নভাবে। আসলে আমি মার্কেটিং নিয়ে কাজ করি, সো আসলে মানুষের সাইকোলজি কিভাবে হিপনোটাইজ করা যায় সেটা আমি বুঝতে পারি খুব তাড়াতাড়ি। তারা কিভাবে ফেস করবেন বা কিভাবে সেটা রিমুভ করবেন, এটা আমার প্রশ্ন। আপনারা ইন্টারেস্টিং এটাও যে আমাদের এই আসনের যিনি ক্যান্ডিডেট আছেন, প্রধান প্রতিদ্বন্দ্বী আমাদের ধানের শীষের যিনি প্রার্থী, তার যে ওয়াইফ, তার সামাজিক যোগাযোগ মাধ্যমে তার যে অ্যাক্টিভিটি আমরা দেখি, সেখানেও ট্রান্স ইস্যুতে তার যথেষ্ট ভূমিকা পাওয়া যায়। এটা আমাদের জন্য, মোহাম্মদপুরের এলাকার জন্য, বিশেষভাবে বাংলাদেশের মানুষের জন্য বড় ভয়ের একটা জায়গা। অর্থাৎ আমরা যেই জায়গাটাকে আতঙ্কগ্রস্ত, যেই জায়গাগুলো নিয়ে, এবং এই জায়গায় আমাদের যে বাংলাদেশের বৃহৎ একটি রাজনৈতিক দল বিএনপি, সেখানে বিএনপির যে ঘোষণা আছে সেই জায়গাটাতেও খুব অ্যালার্মিং একটা টার্ম আছে। সেটা হলো যে তারা রেইনবো নেশন টার্মটাকে কিন্তু তারা ইউজ করেছে। আপনারা জানেন এই রেইনবো নেশন মিনিং, সেখানে এটা LGBTQ-কে প্রমোট করারই একটা মিনিং হলো রেইনবো নেশন। অর্থাৎ আমাদের এই জাতির উপর এই ভয়াবহ অভিশাপ চেপে আসার জন্য চতুর্দিক থেকে এই আয়োজন অনেক দূর পর্যন্ত অগ্রসর হয়ে গিয়েছে। বাংলাদেশের যে সমাজ ব্যবস্থা আবহমান কাল থেকে চলে আসা, ধর্মবর্ণ নির্বিশেষে, মুসলিম, হিন্দু, অন্যান্য সকল কমিউনিটির জন্য আমাদের যে আবহমান কাল থেকে চলে আসা সমাজ ব্যবস্থা, তার জন্য নেক্সট সবচেয়ে হুমকি হলো LGBT ইস্যু। LGBTQ এবং ট্রান্স ইস্যু দুটো গলা জড়াজড়ি ধরে আমাদের দেশে বর্তমানে আসছে এটা। এবং এই ইস্যুকে আমাদের মানে ডিফেন্স, এটাকে প্রতিহত করা, এটা আমাদের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জিং বিষয়, অনেক বড় চ্যালেঞ্জিং বিষয়। এটা খুব সহজে আমরা পার পেয়ে যাব বিষয়টা আমি সহজ মনে করছি না। সেই জায়গা থেকে অর্থাৎ আমাদের এই জাতির উপর এই ভয়াবহ অভিশাপ চেপে আসার জন্য চতুর্দিক থেকে এই আয়োজন অনেক দূর পর্যন্ত অগ্রসর হয়ে গিয়েছে। শুধু প্রফেসর ডক্টর ইউনূস সাহেব না, বর্তমান সরকার এবং সবচেয়ে বড় যে রাজনৈতিক দল বিএনপি সহ তারা সকলেই যে কোনোভাবে এই LGBTQ বিষয়টাকে মেনে নিয়েই বা অনেকটা সেখানে সারেন্ডার করে তারা তাদের রাজনৈতিক বন্দোবস্ত এবং তাদের রাজনৈতিক টার্গেট পর্যন্ত তারা পৌঁছতে চাচ্ছে। সেই জায়গাটা থেকে এটা আমাদের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জিং বিষয় হবে। এবং আগামী দিনে আমরা কিভাবে এই চ্যালেঞ্জকে আমরা মোকাবেলা করব, আমাদের দেশকে আমরা রক্ষা করব, জাতির সভ্যতা ভদ্রতা আমরা রক্ষা করব, আমাদের জাতীয় ঐতিহ্যকে আমরা কিভাবে রক্ষা করব, এটার জন্য আমাদেরকে LGBTQ এবং জেন্ডার ইস্যু এগুলোকে খুব শক্তিশালী পরিকল্পনার মাধ্যমে আমাদেরকে সেটা হ্যান্ডেল করতে হবে ইনশাল্লাহ। আমরা সেটার জন্য প্রস্তুত আছি এবং আমাদের আগামী দিনের পলিটিক্স এবং সামাজিক প্রত্যেকটা আসপেক্ট থেকে LGBTQ এবং যেটা বললাম যে জেন্ডার ইস্যু, এই ইস্যুগুলোকে আমরা মোকাবেলা করার জন্য আমাদের সর্বোচ্চ প্রায়োরিটি থাকবে ইনশাল্লাহ। আমরা ঢাকা 13-র যে সকল ভোটাররা রয়েছেন তাদের সেই ভোটার ইনফরমেশন, সব ইনফরমেশনগুলো সহজে প্রত্যেক ভোটারের কাছে সহজে ডিজিটালভাবে পৌঁছে দেওয়ার জন্য আমরা একটা অ্যাপ তৈরি করেছি। সেই অ্যাপটা এখন আমরা উদ্বোধন করব, এখানে ওপেন করব। সেই অ্যাপের মাধ্যমে আমরা প্রত্যেকে নিজ নিজ ডিভাইস দিয়েই আমরা আমাদের ভোটার হিসাবে তার যাবতীয় সব তথ্য এক ক্লিকের মাধ্যমে এই অ্যাপস থেকে আমরা নিজেদের ডাউনলোড করে নিতে পারবো এবং নিজেরা সংগ্রহ করে নিতে পারবো। আমরা অনেক কষ্ট করে এই অ্যাপটা তৈরি করেছি। আমরা এখন আপনাদের সকলের জন্য সেই অ্যাপটাকে ওপেন করে দিচ্ছি। তো হ্যাঁ ভাই, আমরা একটু দেখি। আপনারা যারা স্ক্যান করতে চান একটু স্ক্যান করে নেন এটা। এবং তোহা ভাই, আপনি আমাদেরকে একটু যদি একটা স্যাম্পল দেখান।
কিভাবে করবে এটা ইউজ। বাট তার আগে আমরা লাস্টলি এটাকে একটু স্ক্যান করে নেই। শায়েক এটা স্ক্যান করে এটার ওপেনিং করছেন, আমরা একটু হাততালি দিই জোরে। এটা স্ক্যান করতেই আমাদের এখানে চলে আসছে এই যে ঢাকা 13 আসনের ভোটার তথ্য। আপনি ওয়ার্ড নম্বর লিখবেন যে, হ্যাঁ, যার যার ওয়ার্ড নম্বর লিখলে ক্লিক করে জন্ম তারিখটা দিলে এখানে প্রথমে ইয়ার নির্ধারণ করতে হবে। যার যার আমার সম্পূর্ণ তথ্যই চলে আসলো। আপনারা ঠিক এইভাবে অ্যাপ থেকে ডাউনলোড করে প্রত্যেকেই যার যার ভোটার তথ্য সম্পূর্ণ সংগ্রহ করতে পারবেন। আমরা আশা করছি যে আমাদের এই অ্যাপের মাধ্যমে আমাদের ঢাকা 13 আসনের সকল ভোটারগণ তারা কোনো স্লিপ ছাড়াই সরাসরি এই অ্যাপ থেকে নিজেদের ভোটার তথ্য কেন্দ্র সহ যাবতীয় সব তথ্য এখান থেকে তারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। আমাদের লাস্ট আর একটা প্রশ্ন নেব আমরা, সর্বশেষ একটা আমি প্রশ্ন। দেখি সবচেয়ে জুনিয়র যে থাকবে হাত তুলছে যারা, সবচেয়ে আপনারা জুনিয়র দেখেন সবচেয়ে জুনিয়র কে আছে দেখেন, ইন্টারের ছাত্র স্টুডেন্ট, ইন্টারের এই যে এখানে ইন্টার 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 সেকেন্ড ইয়ার। আচ্ছা ঠিক আছে, কোন কলেজে বল? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মোহাম্মদ রাসেল, আমি মকবুলে পড়তেছি এখন বর্তমানে। তো আমি বলতে চাচ্ছি যে বর্তমানে যে সমস্যাটি আমাদের শিক্ষা ব্যবস্থা ধরতে গেলে কলম এবং খাতার ভিতরেই মানে আছে, এর বাইরে নেই। এখন আপনি মানে ভবিষ্যতে আমাদের টপ লেভেলের যে শিক্ষা ব্যবস্থা এটা করার জন্য আপনার পরবর্তী ধাপ কি, মানে আপনার পরিকল্পনা কি? মানে শিক্ষা ব্যবস্থাকে আরও বেশি বাস্তবমুখী করার এবং আরও বেশি আধুনিক এবং আরও বেশি উন্নত করার জন্য আমার পদক্ষেপ কি, এই তো? তো এটা আসলে শিক্ষা ব্যবস্থা এটা একটা ন্যাশনাল ইস্যু, এটা কোনো আসন সংক্রান্ত ইস্যু এটা নয়। অবশ্যই যেহেতু আমি শিক্ষা ব্যবস্থা নিয়ে আমার অনেক কার্যক্রম আছে, আমি মাদ্রাসা এডুকেশন এবং জেনারেল এডুকেশন উভয়টার সাথে আমার ব্যক্তিগতভাবে নিজেরও পড়াশোনার সুযোগ আমার হয়েছে এবং শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে আমি নিজেও কাজ করছি। আমার নিজস্ব একটা বড় ধরনের পরিকল্পনা আছে যে আমরা জেনারেল এডুকেশনের সাথে ইসলামিক এডুকেশনের কম্বিনেশনের মাধ্যমে আন্তর্জাতিক ওয়ার্ল্ড ক্লাসের একটা শিক্ষা প্রতিষ্ঠান গড়ার জন্য আমি কাজ করছি। আপনারা জানেন কেরানীগঞ্জের কলাতিয়ায় বাবরি মসজিদ কমপ্লেক্স সহ বিশাল একটা প্রতিষ্ঠান সেখানে আমরা গড়ে তুলছি। তো এটা আমার ব্যক্তিগত উদ্যোগ, সেই সাথে জাতীয় পর্যায়েও ন্যাশনাল রেঞ্জেও যেন আমরা আমাদের শিক্ষাটাকে আরও বেশি বাস্তবসম্মত এবং আরও বেশি আধুনিক এবং আমাদের আগামীর জাতি গঠনের জন্য আন্তর্জাতিক লেভেলে চ্যালেঞ্জগুলোকে ফেস করার জন্য আমাদের যেই জাতীয় শিক্ষিত জনশক্তির দরকার সেই মানের শিক্ষা ব্যবস্থা যেন আমরা গড়ে তুলতে পারি, তার জন্য শিক্ষাবিদদেরকে নিয়ে আমার পরিকল্পনা হলো যে সরকারিভাবেও এবং আমাদের প্রাইভেট উদ্যোগের মাধ্যমেও আমরা এই কাজগুলো অব্যাহত রাখবো ইনশাল্লাহ। আপনাদের সকলকে ধন্যবাদ। আমাদের এই দীর্ঘ সময় পর্যন্ত ঢাকা 13 আসন নিয়ে নানা প্রশ্নোত্তরের মাধ্যমে
আমরা ইচ আদার, আমরা আমাদের মত এবং আমাদের চিন্তা ভাবনাগুলি শেয়ার করতে পারলাম। এই অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলার জন্য আপনারা যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছেন এবং আমাকে আপনারা যেভাবে সমর্থন ব্যক্ত করেছেন এবং আমার কাছ থেকে আপনাদের প্রত্যাশা ব্যক্ত করেছেন, আমি আপনাদের সকলকে সেজন্য ধন্যবাদ জানাই। এবং সেই সাথে আপনাদের সকলের কাছ থেকে আমি প্রত্যাশা রাখব যে আপনাদের এই প্রত্যাশা পূরণে আমি যেন সফল কাম হতে পারি, সেই জন্য আপনাদের জায়গা থেকে আপনারা সহযোগিতাও করবেন এবং দোয়াও করবেন আমার জন্য, ইনশাআল্লাহ। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। যারা প্রশ্ন করতে চাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি আমরা আপনাদের প্রশ্নগুলো নিব অন্য কোনো মাধ্যমে আমরা নিব, কারণ আমাদের হাতে শাইকের আরেকটা প্রোগ্রাম আছে। আমরা জাস্ট একটু মঞ্চে রাখতে চাই 3টি টিমকে আমরা কথা দিয়েছিলাম যারা আসলে চমৎকার প্রেজেন্টেশন দিয়েছে এবং তাদের সমস্যার সমাধানগুলো খুব চমৎকার লেগেছে। তো আমরা একটু ডাকবো, প্রথম দ্বিতীয় তৃতীয় করতে চাই না, 3টা টিমই যারা আছেন আমি তাদেরকে ডাকছি। ইউল্যাব আসবে, ইউল্যাব। এখানে নিয়ে রাখেন, এখানে নিয়ে রাখেন স্টেজে, বা হাতে হাতে দেন, আপনি উঠে হাতে হাতে দেন। সো ইউল্যাবের যারা আছেন আমরা একটু তাদের হাতে পুরস্কারগুলো তুলে দিই। আমরা ওনাদের যেটা পছন্দ হতে পারে এরকম ছোট্ট একটা গিফট রেখেছি। স্যার একটু জোরে হাততালি দেই। ইনশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আচ্ছা, এই আমরা পরে ইনশাল্লাহ প্রশ্ন নিব, সমস্যা, আমরা পরে নিচ্ছি প্রশ্ন। এমনি আপনারা প্রেজেন্টেশন অনেক টাইম নিয়েছেন। আচ্ছা, এরপরে আসবে হচ্ছে টিম হাদি। টিম হাদি, আমরা একটা হাততালি দেই। এবং আমরা কিন্তু আপনাদের প্রত্যেকের পলিসি পেপারগুলো রাখছি আমাদের অফিসে। শায়েক দেখবেন ইনশাল্লাহ নির্বাচনের পরে আমরা এই ব্যাপারগুলো নিয়ে কাজ করব আপনাদেরকে সাথে নিয়ে। থ্যাংক ইউ, জাযাকুমুল্লাহ। এবং সর্বশেষ আসবে নতুন ভোরের অপেক্ষা। নতুন ভোরের অপেক্ষা, একটু হাততালি দিব আমরা। অন্যদের গুলা পৌঁছায় দেন। এখন না, এখন না, সময় দিব, আমরা সময় দিব, আমরা গ্রুপ ফটো তোলার সময় দিব, সময় দিচ্ছি, একটু শেষ করে দিই আমরা। হ্যাঁ, ওনাকে নিয়েই দিব, সমস্যা নেই ইনশাল্লাহ। আমরা এই মুহূর্তে হচ্ছে সেগুলো মেয়েদের গুলা এবং আমরা বাকি যে টিমগুলো পার্টিসিপেট করেছে পুরস্কার কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে, ঠিক আছে? সো চিন্তার কোনো কারণ নেই।